তো বাংলাদেশে যে আগুন লেগেছে এখন, সেই আগুন, সেই বারুদ এরকম এভাবে থামবে না। কারণ আমরা তো মরতে শিখে গেছি। আমরা যখন জেনে গেছি, তিনি আমাদেরকে, অবৈধ অসাংবিধানিক সরকার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা বেঁচে থাকলেও বিপদ, তোমরা মৃত্যুবরণ করলেও তোমাদেরকে আমরা কবরে শান্তি দিব না। তিনি তার সমস্ত দৌরাত্ম্য কত দূর যেতে পারে, নামতে পারে দেখানো শেষ। এখন ভয় তো তাহলে শেষ। আমি বেঁচে থাকলেও মরবো, আমি মৃত্যুবরণ করলেও আমি মরবো। তো মানুষ তো একবার মরে। ইউনূস হয়তো 3 বার মারতে পারে একটা মানুষকে, কিন্তু মানুষ তো আসলে একবার মরে। তো আমরা যেহেতু একবার মরতে শিখে গেছি, একবার মৃত্যু দেখে ফেলেছি, এখন উনি কতজনকে মারবে? মিছিল বড় হবে, মিছিল থামবে না। এবং এই যে জনগণ নামতে শিখে গেছে, জনগণ কিন্তু এখন আর থামবে না। একজন মানুষ মারা গেছেন, তার কবর থেকে ডেড বডি তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশটা কোথায় যাচ্ছে রুকেয়া প্রাচী? এর আগেও কিন্তু কবর ভেঙে কবরের ভেতর থেকে লাশ বের করে, লাশ মানে লাশ তো ছিল না ততদিনে, মানে কঙ্কাল হয়ে গেছে, সেটা আমাদের একজন বড় মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল, আমি তো ভুল না করে থাকি, উনার কবর ভেঙে কবর থেকে উনার দেহাবশেষ বের করে সেটিকে মানে আগুন জ্বালানো হয়েছিল। তো তখনও এই এই অবৈধ অসাংবিধানিক সরকার কিছু বলেন। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে, সেখানে আমরা দেখলাম ওরা অনেক সময় নিয়ে, অনেক তাণ্ডব করে যে দেহাবশেষটা বের করেছে, তারপর সেটাকে তারা ক্যারি করে নিয়ে গেছে, তারপরে বেশ আয়োজন করে সেটাকে পুড়িয়েছে। তো এই ঘটনা থেকে অনেক কিছু প্রমাণিত হয়। একটি প্রমাণিত হয় যে আপনার মানে মৃত্যু আপনাকে ইউনূস বাহিনীর হাত থেকে বাঁচাতে পারবে না। এবং আরেকটি প্রমাণ করে যে ধর্ম, আজকের বাংলাদেশে প্রকৃত ইসলাম ধর্ম নেই। ইসলাম ধর্ম বিনষ্ট, ইসলাম ধর্ম হুমকির মুখে। এটি আমি সচেতন ভাবেই বলছি। সাধারণত আমি ধর্ম নিয়ে কথা বলি না, ভয় লাগে, কিন্তু আজকে আমার মনে হয়েছে যে তারা ধর্মকে প্রচন্ড ভাবে আবারও অবমাননা করলো। এবং আজকের ঘটনাটি দেখে আমার মনে হলো যে দেখেন, আল্লাহ মানুষ বল, আমরা বলি যে হায়াত মৌত আল্লাহর হাতে। তো আজকে এই মৃত্যুটা তো আল্লাহর হুকুমে মৃত্যু হয়েছে। সেই ব্যক্তিটির জানাজা হয়েছে, তার দাফন হয়েছে, এবং দাফন হবার পর তারপর তার দেহাবশেষ বের করে এনে তাকে পুড়িয়ে ফেলা। তার মানে ধর্মকে এখানে একদম শতভাগ ধর্মকে অবমাননা করা। আজকের এই ঘটনাটা দেখে মনে হয়েছে যে একটা গোষ্ঠীর কত ঘৃণা, কত প্রতিহিংসা হতে পারে যে কবর খুঁড়ে দেহাবশেষ বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে। মানে এরা আজকের এই ঘটনার মধ্যে দিয়ে ধর্ম বলেন, বর্ণ বলেন, জাত বলেন, মানবতা বলেন, সমস্ত কিছুকে তারা আজকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে বাংলাদেশে যে ধর্মটা ছিল মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, সেটিকেও তারা আজকে অবমাননা করে দিল। এবং এই ঘটনার পর অবৈধ অসাংবিধানিক সরকার যদি বলে থাকে যে যে বিবৃতিটা দিয়েছে সেটা আমার কাছে তামাশা মনে হয়েছে। ভিডিওতে খুব সুস্পষ্ট দেখা যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে কাজটি করেছে, এটি 1 মিনিটের ঘটনা নয়। কাজে তারা ধরবে না, এই কবর থেকে লাশ বের করাটা আসলে আমাদেরকে ভয় দেখানো। এবং এটা সত্যি ভয়ের চেয়ে যেটা হয়েছে, মানে গা শিউরে উঠেছে আসলে, যে একজন মানুষ, মানে মৃত্যু এদের হাত থেকে, মানে মৃত্যু আপনাকে এই ইউনূস বাহিনীর হাত থেকে বাঁচাতে পারবে না। এর চেয়ে আর কিছু মানে পৃথিবীর ইতিহাসে বোধহয় নির্মম আরেকটি ঘটনা ঘটে গেল, মসজিদ, মন্দির, মাজার সবকিছু ভাঙা শেষ, কবরের ঘটনাটি এটি দ্বিতীয় ঘটনা। আমাদের মনে হয় কিছু বলার নেই আর। গাজা, মোহাম্মদ নাহিদ নামে একজন লিখেছেন, গাজায় ইহুদিরা পর্যন্ত কাজ করে না, পৃথিবীতে এরকম নজির কিন্তু নেই যে মসজিদ জ্বালিয়ে দেয়, মন্দির জ্বালিয়ে দেয়, মাজার জ্বালিয়ে দেয়, কবর খুঁড়ে দেহাবশেষ বের করে। এরকম ঘটনা পৃথিবীতে নেই, আমাদের দেশে ঘটেছে। এবং এটা একদম শতভাগ ধর্মকে অবমাননা করা হয়েছে, শতভাগ। এবং তারা তো খুব কথায় কথায় ধর্ম অবমাননার জন্য অমুককে তমুককে মেরে ফেলে, শাস্তি দেয়। তো আজকে এই মানুষগুলো যে ধর্মকে অবমাননা করলো, মানবতাকে অবমাননা করলো,
সভ্যতাকে অবমাননা করলে এর শাস্তি কি হবে? এবং এটি যেহেতু প্রথম ঘটেনি, তাই আমি মনে করি যে এর সম্পূর্ণ দায়ভার হচ্ছে ইউনূস প্রশাসনের, কারণ এটি আমরা আজকে প্রথম দেখছি না, এর আগেও ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের পরে তারা ঘোষণা দিয়ে, প্রস্তুতি দিয়ে এই ঘটনাটা ঘটলো এবং সরকার দিব্যি একটা বিবৃতি দিল। সরকার এইভাবে কোনো কাজ না করে বিবৃতি দেয়, আমরা কোনোদিন দেখিনি। বড় দুর্ভাগ্য। এই বিচার দুঃখ প্রকাশ করে না। এবং সে বলেছে সে মৃত এবং মৃত মানুষের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। ফেলেছে একটা মানুষের লাশ। দেখেন, এই যে বয়সের ছেলেরা এবং যারা ওখানে ছিল, সবার যে অনেক বয়স তা কিন্তু না। 1 বছর আগেও আমাদের ছেলেরা গণিত অলিম্পিয়াডে যাচ্ছে, ডিবেটিং এ যাচ্ছে, এবং তারা রোবট তৈরি করছে, নানান সায়েন্স ফিকশন নিয়ে কাজ করছে, এবং সারা পৃথিবীতে আমাদের তরুণরা বাংলাদেশের পতাকাকে খুব উজ্জ্বলতার সাথে তারা তাদের স্বাক্ষর রেখেছে। সব জায়গায় বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ছিল। আমরা একটা শুধু যে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিলাম, উন্নয়নশীল দেশ, তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের শিল্পী, কলা কুশলী, আমাদের স্পোর্টস এর ক্ষেত্রে বলেন, আমাদের তরুণরা নানান জায়গায় তারা কিন্তু ভীষণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল। এত এত মানে গর্বিত ছিলাম আমরা, গর্ববোধ করতাম যে আমাদের তরুণরা এমন দিকে যাচ্ছে, মানে দিকে দিকে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের সুনাম। তো আজকে দিকে দিকে বাংলাদেশের যে দুর্নামটা ছড়িয়ে পড়ছে, এই যে ছেলেরা আজকে বিপথে গেছে, যে কাজগুলো করছে, আজ থেকে 20-30 বছর পর এই ছেলেদের নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পাবে না। এদের পরবর্তী প্রজন্ম এদেরকে দায়ভার থেকে কখনোই এরা নিষ্কৃতি পাবে না। এবং আপনি নিশ্চিত থাকেন, এই ঘটনাগুলো যারা নীরবে নিভৃতে ঘটাচ্ছে, যারা পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, এবং রাষ্ট্র তো সরাসরি করছে, রাষ্ট্র সরাসরি পৃষ্ঠপোষকতা করছে, শুনতে যতই খারাপ লাগুক এর বিচার কিন্তু তারা পাবে। একদিন নাকি বিচারটা হবে। একজন নাগরিক তার প্রতিক্রিয়া লিখেছে, কি বিভৎস ইসলাম এদের! কোন ইসলাম শান্তির আর কোন রাজনীতি দেশের জনগণের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য, এটা না ভুল দোকানের সাবস্ক্রাইবার হলে ইত্যাদি ইত্যাদি। মানুষের ক্রোধ, মানুষের অসহায়ত্ব তারা প্রকাশ করছেন, লিখছেন। এবং কারণ এই যুগের কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এই ভিডিও ক্লিপিং গুলো সবাই দেখতে পাচ্ছেন। ভিডিও ক্লিপিং না দেখলে যেহেতু কত বড় বিভৎস, এটা হতে তারা ভাবতে পারতেন না। রোকেয়া পেয়েছে আরেকটা আগুনের কথা বলি। জাতীয় পার্টির অফিস আজকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে রোকেয়া পেয়েছে আজকে যে খুব বড় একটা মিছিল বেরিয়েছে ঢাকায়, মিছিলের আলোচনা থেকে নজরটা অন্যদিকে সরানোর জন্য এই আগুন কিনা। অবশ্যই আজকে তো ঢাকা শহর আজকে মিছিলের নগরী ছিল। ঢাকা শহর মিছিলে মিছিলে ভরপুর ছিল, এবং সেই মিছিল অতর্কিতে লুকিয়ে লুকিয়ে মিছিল নয়, হঠাৎ করে 5-6 জনের মিছিল নয়, একদম বেশ হাজারেরও বেশি মানুষজন মিলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এবং অনেকগুলো মিছিল হয়েছে, একাধিক মিছিল হয়েছে। তো সেই মিছিলে তারা আতঙ্ক বোধ করেছে। সেই মিছিলে যে জাগরণ তৈরি হয়েছে জনসাধারণের মাঝখানে, সেটাকে যাতে মানুষের মধ্যে আর বৃদ্ধি না পায়, সাধারণ জনতারা কিন্তু মিছিলের মধ্যে ঢুকে যায়। এখন ধানমন্ডিতে এর আগে যখন মিছিল হয়েছিল, অল্প কজন ছিল রাজনৈতিক কর্মী, কিন্তু সাধারণ মানুষরা তার সাথে সম্পৃক্ত হয়েছিল। তো এখন যেহেতু সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে, মিছিল বাড়ছে, মিছিলের সংখ্যা বাড়ছে, জায়গা বাড়ছে, সেজন্য এরা ভয় পেয়েছে। ভয় পেয়ে তারা যেটা করেছে, পাল্টা ভয় দেখাচ্ছে আমাদেরকে। পাল্টা ভয় দেখিয়ে আমরা যেন চুপসে যাই, সে কাজটা করবার চেষ্টা করেছে। এবং একইভাবে জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ করা, যে দেখো আমরা কত ক্ষমতাধর, আমরা পার্টি অফিস পুড়িয়ে দিতে পারি, আমরা এরকম কবর থেকেও লাশ তুলে ফেলতে পারি। মানে তাদের
মানে বোঝানোর ধরনটা হচ্ছে এরকম, কিন্তু আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই বাড়ি ভাই, এই যে কবর ভেঙে তারা মানুষকে বের করে নিয়ে এসে সেই মানুষের প্রতি তাদের কত ক্ষোভ রাগ আমরা জানি না, সেটা প্রকাশ করেছে। কিন্তু জনগণের যে রাগ, জনগণের যে ক্ষোভ, জনগণের যে প্রতিরোধ এবং জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নামা শুরু করেছে, এটিকে ইউনূস বাহিনী থামাতে পারবে। আজকে জাতীয় পার্টি সহ আমার ধারণা আরো অনেক অফিসেই আগুন দেয়া তারা শুরু করবে, কারণ আওয়ামী লীগের সাথে যাদের এর আগে সম্পর্ক ছিল, সেই জায়গাগুলো সেই দলগুলোর সাথে যাতে নির্বাচনে যেতে না পারে, তার সেখানে যদি আওয়ামী লীগের সমর্থন থাকে, সেই ভয় থেকেও সেই দলগুলোকে তারা হুমকি ধামকি দেয়া, জাতীয় পার্টির অফিসে আগুন দেয়া, এর সবই হচ্ছে মানুষকে আবারও একটা ধমক দেয়া যে তোমরা থেমে যাও। কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বলি, মানে আগুন যখন লেগে যায় তখন অত সহজে আগুন থামে না। একটা বাড়িতে আগুন যদি লেগে যায়, আগুনটা থামানো যায়। আপনি তো দেশের বাইরে থাকেন, আমরা প্রায় দেখি অস্ট্রেলিয়ায়, কিন্তু অস্ট্রেলিয়ায়, তারপর আমরা ক্যালিফোর্নিয়ায় দেখেছি যে যখন আগুন লেগেছে সে আগুন কিন্তু সহজে থামানো যায়নি, মানে মানে পুরো অঞ্চল পুরে ছাই হয়ে গেছে। দেখেন, বঙ্গবন্ধু যুক্তফ্রন্টের নির্বাচনের আগে সাইকেলে করে, নৌকায় করে, পায়ে হেঁটে, বাসে করে তিনি কিন্তু গ্রামে গঞ্জে গিয়েছেন, মানুষের কাছে পৌঁছেছেন, এবং বঙ্গবন্ধু বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে জনগণের কাছে এমন ভাবে পৌঁছে গিয়েছিলেন যে উনি কিন্তু ওই শেখ মুজিব, বঙ্গবন্ধু, মানে জনগণের নিজের নিজের মানুষ, পরিবারের মানুষ হয়ে গিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুর কন্যা 17ই মে 1981 সালে যখন বাংলাদেশে এসেছিলেন, তিনি একটি কথা উচ্চারণ করেছিলেন যে আমি সব হারিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। এবং তিনি ফিরে এসেছেন আমাদের জন্যে, বাংলাদেশের জন্যে, এবং তিনি কিন্তু তার কথা রেখেছেন। তিনি কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে, বিরোধী দলীয় নেত্রী হিসেবে, যখন যেখানে ছিলেন তিনি সেই 24 ঘন্টায় কাজ করেছেন। এবং এখন এরকম একটি সময়ে তিনি মানে কোনো মানে ইউনিয়ন ওয়ার্ড বাদ নেই যে কোনো কর্মীর সাথে তিনি কথা বলছেন না, উত্তর দিচ্ছেন না, কথার মানে সেই খোঁজ খবর নিচ্ছেন না। এমন অনেক খোঁজ খবর তিনি নেন যে খোঁজ খবরের হয়তো ওনার মতো মানসিক অবস্থায় বা ওনার মতো ব্যস্ত মানুষের পক্ষে নেয়ার কথা না, কিন্তু তিনি নেন। এবং এটাই হচ্ছে মানে বঙ্গবন্ধু কন্যা, এবং এই জন্যই তাকে বলা হয় তিনি মানবতার মা। এই জন্যই কিন্তু তিনি পৃথিবীতে মানে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীদের একজন। এমনি এমনি তো ওনাকে এটা করা হয়নি। আর আজকে আওয়ামী লীগের জন্য মানুষ কাঁদে, কেন বঙ্গবন্ধু কন্যার কথা বারবার বলে? কারণ আপনি ঘর থেকে যখন বেরোবেন, ঘর থেকে বেরোনো লাগবে না, আপনি যখন ঘরে বসে আছেন আপনার হাতের ফোনটিও তো আপার দেয়া, আপনি যে নেটওয়ার্কটাতে কথা বলছেন, ডিজিটাল নেটওয়ার্ক, সেটা তো আপারই দেয়া। প্রতিটি জিনিস, প্রতিটি উন্নয়ন, প্রতিটি ক্ষেত্রে জীবনের, আমাদের 24 ঘন্টার জীবনে যা কিছু সব কিন্তু বঙ্গবন্ধু কন্যার সাথে জড়িয়ে আছে। তাকে তো চাইলেও আমি মানে হয়তো আমি আজকে তার কথা বলবো না, এরকম অনেক মানুষ আছে, কিন্তু অস্বীকার তো করতে পারবে না বঙ্গবন্ধু কন্যাকে, যে ঠিক আছে আমি ওনাকে পছন্দ করি না, কিন্তু উনার যা কিছু এই বাংলাদেশের জন্য করা, উন্নয়ন থেকে শুরু করে, বা একজন নারী হিসেবে আমি যতখানি ক্ষমতায়িত হয়েছি, নারী হিসেবে আমার যে মর্যাদাটা উনি প্রতিষ্ঠিত করে গেছেন, সবার আগে মায়ের নামটি উনি প্রতিষ্ঠা করে গেছেন, পাসপোর্টে, এনআইডিতে, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে মায়ের নাম জিজ্ঞেস করা হয়। এই যে সম্মান করা, আমি এটা তো বঙ্গবন্ধু কন্যাকে তো আপনি অস্বীকার করে ভুলে যেতে পারবেন না। তিনি এমন করে হৃদয়ের মধ্যে ঢুকে গেছেন। এখন চক্রান্তকারীরা চক্রান্ত করেছে, সেটা সাময়িক, এই চক্রান্ত বেশি দিন আর থাকবে না। আজকে সবাই তার কথা বলছেন, তার ফিরবার অপেক্ষা করছেন। এই যে ছেলেটি আপাকে বলেছেন এবং আপা যা তার উত্তর দিয়েছে, কজন নেতা পারেন উত্তর দিতে? সবাই পারে না। প্রত্যেকটা ফোনের রিপ্লাই দেয়া একজন প্রধানমন্ত্রীর, একজন দলের সভানেত্রীর পক্ষে সম্ভব না। এই অসম্ভব কাজটিকে তিনি সম্ভব করেছেন। এই জন্যই তিনি বঙ্গবন্ধু কন্যা, এই জন্যই তার কথা সবাই বলে শেখের বেটি।
এবং আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা এরকম বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যার সময়কালকে আমরা পেয়েছি। আজকের রাষ্ট্রে আমরা ধরেন কবরের দৃশ্য দেখলাম, জাতীয় পার্টির অফিস দেখলাম, কিন্তু আরো একটি ঘটনা আছে, সেটি হচ্ছে একটি রাষ্ট্র কোনোদিন কোনোভাবে কিন্তু একটি রাজনৈতিক দলকে বিদেশি সুপারিশ করে পাঠাতে পারে না। আজকে ইউনূস প্রশাসন, এই সরকার জামাতে ইসলামের কিছু নেতাকে কানাডাতে রেকমেন্ডেশন দিয়ে পাঠাচ্ছে। এটি কি রাষ্ট্রের প্রোটোকলের মধ্যে পড়ে? যে রাজনৈতিক দল সন্ত্রাস করে, সেই সন্ত্রাসী রাজনৈতিক দল, সেই জঙ্গি রাজনৈতিক দল, সেই দলের 4 জন সদস্যকে ইউনূস প্রশাসন চিঠি দিয়ে কানাডাতে পাঠাচ্ছে। এটা তাদের সরকার, এটা জঙ্গিদের সরকার। 5ই আগস্ট